ধরনের হচ্ছে বলা যায় অভিযোগ করেছেন নানা বিষয়? উনি আসলে লার্নেড, উনি ওনার মতো করে লার্নেড, কিন্তু কেন জানি কোথায় যেন শুধু ওনার রিংটাই বাজাচ্ছে, রিংটোনটা জনগণের রিংটোন বাজে নেই। তো আমি সরি এই জন্য, এটা বলার জন্য তাকে সম্মান দিয়ে আমি এই কথাটা বলছি যে যে আপনার যে বা যারা পঞ্চদশ সংশোধনীতেই ওটা শেষ হয়েছিল, তত্ত্বাবধায়ক আসছে, ওনার কথা ঠিক, কিন্তু তত্ত্বাবধায়ক এখনো কিন্তু ফাইনালি সংসদের মাধ্যম ছাড়া ফাইনালি কিন্তু ওকে হয় নাই। হলে তাহলে কিন্তু এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনটা তত্ত্বাবধায়কের আন্ডারেই হতো। যেহেতু সংসদ নাই তাই কিন্তু ওটা হয় নাই, বলছে চতুর্দশ সংসদ নির্বাচনে তত্ত্বাবধায়কের আন্ডারে হবে। তাইলে যদি এটা হয় তাহলে আপনি ওনার এটা মানতে অসুবিধাটা কোথায়, যে পঞ্চদশ সংশোধনীতে আপনার গণভোট বিলুপ্ত করা হয়েছে, তাহলে সেটা যখন আবার ফিরে পাবে সেটার জন্য তো সংসদ দরকার। তো সংসদ হওয়ার পরে, আমি তো ওনাকে না করি নাই, সংসদ হওয়ার পরে এটা বিলুপ্ত সম্পূর্ণরূপে হয়ে যাওয়ার পরে ওনারা বলুক যে আমরা গণভোট চাই। ওনারা তো এমনি ইন্ডিভিজুয়াল ডেতে গণভোট চেয়েছিলেন। গণভোট চাইলে তখন জনগণের ম্যান্ডেটটা কাজ করবে। জনগণই ক্ষমতার, সকল ক্ষমতার উৎস। বাট সংবিধানটা কিন্তু জনগণকে নিয়েই দেশ গঠিত হওয়ার পরে এই সংবিধানটা দিয়েই চলে আসছে। সংবিধান কিন্তু জনগণের প্রয়োজনে সংবিধান, কিন্তু জনগণ কিন্তু সংবিধান মানতে বাধ্য। তো সংবিধানে যেহেতু নাই, আরেকটা জিনিস উনি বলেছেন যে সংখ্যাগরিষ্ঠ ভোটে অস্বীকার করছি না। সেই দিন 12ই ফেব্রুয়ারিতে সংখ্যাগরিষ্ঠ ভোট ছিল হা ভোটে, কিন্তু যখন হা ভোটের সংখ্যাগরিষ্ঠ ভোটের যারা সরকার হলো তারা যখন নিষেধাজ্ঞা দিল, আমি সরকারের বিপক্ষেই এখন কথা বলছি, তারা যখন বলল যে না আমরা তুলে নিলাম, ঠিক আছে, তাহলে তাদের যে ভোটগুলা, সে ভোটগুলা কিন্তু তাদের কিন্তু ম্যান্ডেট দিয়েছে তারা, তাহলে তুলে নিল। তাহলে ওইখানে আপনার 6 কোটি মানুষ ভোট দেয় নাই, 3 কোটি মানুষ নাতে ভোট দিয়েছে, তাহলে এমনিতেই তো 9 কোটি। বাকি যে 3 কোটি থাকলো তার মধ্যে যেটা সরকারের, যারা সরকার থেকে যারা বললো যে আমরা তো উঠিয়ে নিলাম, প্রত্যেকটা সরকারের একটা অংশ, একটা এমপি মিনিমাম 1.5-2 লাখ ভোট পেয়েছে, ভোট পেয়ে এমপি হয়েছে। জনগণ কিন্তু তাদেরকে ওই ম্যান্ডেটটা দিয়েছে তাদের হয়ে কথা বলার জন্য, তাদের হয়ে কাজ করার জন্য। তাহলে আমি একজন লার্নেডকে এই কথাটাই বলতে চাই, জনগণই তো ক্ষমতার উৎস। তাহলে ওইখানে 9 কোটি জনগণ মাইনাস, এখানে আবার এই 3 কোটির মধ্যে আবার প্লাস মাইনাস আছে। এবং মেন কথা হচ্ছে সংবিধানেই নাই। সংবিধানের জন্য পঞ্চদশ সংশোধনী যেই দিন ক্লিয়ারলি একদম তত্ত্বাবধায়কের জন্য ক্লিয়ার হয়ে যাবে, সেই দিন ওইটাও হবে, সমস্যা তো নাই। তারপর আপনি ইলেকশনে আসেন, যদি সবাই মিলে যদি ইলেকশন করেন। নাম্বার 2, একই দিনে 2টা আপনার শপথ নেওয়া জায়েজ না জায়েজ, এটা আমার কথা না। বড় বড় আমাদের উনি লার্নেড, ওনার চেয়ে বড় লার্নেডরা এই কথাটা বলেছেন আইনকে তুলে এনে, যে একদিনে যদি 2টা আপনার শপথ নেন, প্রথম শপথটা আপনার বানচাল হয়ে যায়। তাহলে সেই দিন তারা 2টা শপথ নিলেন, তাহলে প্রথম শপথটা কিভাবে ঠিক থাকে? বিএনপিকে তারা দোষ দেন, বিএনপি কেন 2টা শপথ নিলেন না? বিএনপি তো এটার সাথে এগ্রি করে নাই যে একই দিনে 2টা শপথ নেবেন, বলে নাই কোথাও। তা এই যে যেটা বলেছে সেটাও বলেন, যেটা বলে নাই সেটাও বলেন, যেটা করেছে সেটাও বলেন, যেটা করে নাই, কল্পনা করে নাই সেটাও বলেন। এটা তো হলো না। গণতন্ত্র তো এই কথা বলে না। গণতন্ত্র যে কথা বলে সেটা হচ্ছে সংসদই শেষ, এবং ওইখানে সংসদের কথা বলা হয়েছে যে এই যে কাজগুলো, এই যে অধ্যাদেশগুলো, এগুলো সবগুলো ফাইনালে সংসদে গিয়ে পাশ হবে। এখন থাকলো আপনার ওইখানে যে কয়েকটা পাশ হয় নাই, বলেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছে সংসদে এবং সংসদের বাইরে বলেছেন যে এটা যেহেতু একটু কঠিন জায়গাগুলো আমরা চুলচেরা বিশ্লেষণ করে আমরা আগামীতে পাশ করবো, এত তাড়াতাড়ি এত টাইম ছাড়া এই বিলগুলো, অধ্যাদেশগুলো পাশ করা যায় না। তা এটা বলেছেন উনি, কিন্তু কোনোটার মধ্যে দিয়েই আপনার গুঁজামিল দেয় নাই। আর যেটা নোট অফ ডিসেন্ট নিয়ে তো তখনই কথা হয়েছে যে এটা সংসদে চুলচেরা বিশ্লেষণ হবে, যদি এটাকে রাখা যায় তাহলে রাখবে, আর যদি আমরা আগেই অবজেকশন দিয়েছি, যদি আমাদের অবজেকশন ঠিক থাকে, যদি 2/3 মেজরিটির ভোট পায়
তাহলে এটা বানচাল হয়ে যাবে। তাহলে কথা কিন্তু একদম ক্লিয়ার, এখানে কোনো রকম বিস্ময়সূচক কোনো রকম প্রশ্নবোধক চিহ্ন এখানে কাজ করছে না। তো এখন লার্নেড যদি এই কথাটা বলেন তাহলে আমার জন্য দুঃখ। উনি বিচার মানেন কিন্তু তালগাছটা হাতে রেখে। সাজ্জাদ আলী চৌধুরী, ঠিকই আছে, বিচার মানে তালগাছ আমার, সেটা তো অবশ্যই ঠিক আছে। এটা নীলুফার আপা এখন কার তালগাছটা কার পক্ষে যাবে সেটা হচ্ছে এখন ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে উনি 18 কোটি জনগণ হিসাব করছেন, ভোটার কজন সেটা মনে হয় একটু হিসাব মিলাতে গরমিল হয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশে কিন্তু 18 কোটি ভোটার না, কিন্তু ভোটার কিন্তু আরও কম, বাচ্চারা বাদ যাবে, তারপর হচ্ছে কি 18 বছর পর্যন্ত অনেকেই যারা ভোটার না তারা বাদ যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ধরে নিলাম আপনারা যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী স্পেসিফিকলি বলছেন আমরা মনে করছিলাম নির্বাচন দীর্ঘায়িত হবে, সেহেতু আমরা সব মেনে নিয়ে ইলেকশন করেছি। কারণ আমরা বলেছি, আমরা প্রকাশ করেছি যে আমরা কথা দিচ্ছি কিন্তু আমরা কথা রাখবো না, সেটা আমাদের হৃদয়ে ছিল। কিন্তু এখন ইস্যুটা হচ্ছে আপনারা তো আপনাদের ম্যানিফেস্টোতে রেখেছেন, ম্যানিফেস্টোতে প্রথমেই রেখেছেন আপনারা এই জুডিশিয়ারির ইস্যুটা, ম্যানিফেস্টোতে প্রথমেই রেখেছেন আপনারা কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যুটা আনবেন, ম্যানিফেস্টোতে প্রথমেই রেখেছেন আপনারা সব জায়গায় দলীয়করণ না করে অবশ্যই আপনারা সব জায়গায় যোগ্যতার ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট দেবেন। আপনাদের ম্যানিফেস্টো অবশ্যই ছিল আপনাদের আইন শৃঙ্খলার ইস্যুগুলো প্রপারলি অ্যাড্রেস করবেন। ইকোনমিক্যাল যে হার্ডেস বাংলাদেশ এখন হার্ড প্রসিডিউরের মধ্যে যাচ্ছে সেটার জন্য আপনারা প্রপার ওয়ে ফলো করবেন। কিন্তু কই, আমরা তো আপনাদের ম্যানিফেস্টোতে আমরা দেখছি না। ধরে নিলাম বাংলাদেশে আওয়ামী লীগ নেই, বাংলাদেশের জামাত নেই, বাংলাদেশের সাধারণ জনগণ নেই, আপনারা যে ভোট পেয়েছেন সব বাংলাদেশের 18 কোটি জনগণই আপনাদেরকে ভোট দিয়েছে। এখন জনগণের ম্যান্ডেট তো আপনারা পেয়েছেন আপনাদের ম্যানিফেস্টোর আলোকে, আপনারা আপনাদের ম্যানিফেস্টো ফলো করছেন না কেন? সেটা যদি আপনারা সেটার ক্ষেত্রে আপনারা ডিসক্রিমিনেশন করছেন। আপনারা কাঠকে আগে দিচ্ছেন কালি শুকানোর আগে, কিন্তু অন্যগুলোকে আপনারা পিছিয়ে দিচ্ছেন। কারণ সেগুলো আপনাদের যে পথ চলা, স্মুথ পথ চলা উইদাউট জবাবদিহিতা ছাড়া, সেখানে আপনাদেরকে ডিস্টার্ব করবে এবং লাগাম টেনে ধরবে। সমস্যার এই জায়গায় মনি আপা খুব সুন্দর করে কথা বলেন, কিন্তু সমস্যাটা হচ্ছে উনি যেভাবে বলছেন যে আমি সত্যটাকে গোপন করছি, তবে উনি মনে হয় প্রপার সত্যটাকে বলছেন না। যেমন ধরেন আমি যদি বলি এরকম, আপনারা কি এই কয়দিন আপনারা দেখেছেন বাংলাদেশের যে সিগনিফিক্যান্ট চেঞ্জের কথা আপনারা বলছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, মানবাধিকার পরিস্থিতি দেখেন, অর্থনৈতিক পরিস্থিতি দেখেন, ব্যাংকিং খাত দেখেন, প্রশাসনিক সংস্কার আপনারা কি করেছেন এই কয়দিনে সেটার একটা হিসাব দেন যে আপনারা কি প্রশাসনিক সংস্কার করেছেন প্রপারভাবে। স্থানীয় সরকার নির্বাচন অথচ ইউনিট সরকার করতে চেয়েছিল, আপনারা তখন করতে দিলেন না। এখন আপনাদের একজন উপদেষ্টা বলছেন যে 1 বছর পরে হবে, 2 বছর পরে হবে, যদিও বা বলছেন ফার্স্ট ফেজ অক্টোবর থেকে শুরু হবে, সেটাও এখনও ক্লিয়ার না। তারপর হচ্ছে আপনারা সংসদের কার্যকারিতা কি আছে, সংসদে কি বিষয়ে আলাপ হচ্ছে? আমরা তো সবসময় দেখি 71 নিয়ে আলোচনা আর ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা। এই হলো কতক্ষণ জামাত যখন বলা শুরু করে তখন আপনাদের কিছু সদস্য 71 দিয়ে জামাতকে ধুয়ে ফেলে আর ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা। দুর্নীতির লাগাম টেনে ধরতে পারছেন? আপনাদের মন্ত্রীর ব্যাপারে তো আপনি কোনো কিছুই বলছেন না। প্রতিমন্ত্রী সব কিছুই ওনার বউয়ের নামে, ওনার ছেলের নামে, ওনার আত্মীয় স্বজনের নামে সব কিছুর কন্ট্রাক্ট, টেন্ডার সব কিছু আপনাদের মন্ত্রী নিয়ে নিচ্ছেন, সেগুলোর ব্যাপারে তো কিছু বললেন না। জুডিশিয়াল কি সংস্কার করেছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা জি.কে. শামীমকে কদিন আগে দেখলাম যে রেল স্টেশন বা সমস্ত বিলবোর্ডের দায়িত্ব তাকে দিয়ে দিচ্ছেন। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনারা প্রতিষ্ঠানকে আমি একটু বলতে পারি, আমি খুব কম বলেছিলাম, আপনি অনেক বলে ফেলেছেন, আপনি এত বেশি বলে ফেলেছেন। শোনেন, আমি একটা বেশি লম্বা করব না, একটা লাইন বলবো। আপনি 5 মাসের বাচ্চার কাছে যদি 72 বছরের বয়স্ক মানে ওল্ড সিটিজেনের যদি ফলাফল চান তাহলে কি হয় বলেন? আপনি যতগুলো বললেন সবগুলো কি 5 মাসের একটা সরকার দেওয়া সম্ভব? সেটার জন্য সময় দরকার, সেটার জন্য আপনার সহযোগিতা দরকার। এটা সরকার একাই সব কিছু করতে পারে না। আমি আবারও বলছি, সরকারের সাথে বিরোধী দল থাকতে হয়, বুদ্ধিজীবী মহল থাকতে হয়, সরকারের সাথে বিশেষজ্ঞ মহল থাকতে হয়, সরকারের সাথে আপামর জনগণ থাকতে হয়। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত সরকারের সঙ্গে রিলেশন থাকতে হয়। সেইখানে আপনি কখনোই কোঅপারেশন করবেন না, অথচ ডায়লগগুলো কিন্তু একটাও আপনার বাদ পড়ে নাই, বরং কোনোটা যদি টুকায় যদি না থাকে সেটাও আপনি তুলে নিয়ে আসছেন, যাতে এখন আপনি দরকার যেখানে নাপা খাওয়ার এখানে কিন্তু আপনি কুইনাইন খাইয়ে দিয়েছেন।
নর্মাল জ্বরের জন্য, তার তো উল্টা উল্টা তার সমস্যা হবে, এটাই স্বাভাবিক, ঠিক না? জি, মোস্তফা মামুন, আপনার যদি এখানে কিছু যুক্ত করার থাকে, যে রাজনৈতিক হয়তো বক্তব্য আমরা শুনছি পাল্টাপাল্টি, কিন্তু যেটি আসলে মূল যে জায়গাটির মধ্যে এখনো আসলে আমরা কম বেশি সাধারণ মানুষ ঘুরপাক খাচ্ছি, যে সংবিধান সংস্কার কমিটিতে বিরোধী দলের যে অনীহা, সেটি সামনের দিনগুলোতে আসলে রাজনৈতিক মাঠে কোনো প্রভাব ফেলবে কিনা? হ্যাঁ, প্রথম হচ্ছে আপনার এখানে বা যে কোনো জায়গায় আমরা গেলে আসলে যখন তারা দুটা সরকার এবং রাজনৈতিক দল থাকেন, তখন আসলে বিতর্কগুলা যেভাবেই হোক ওই সংবিধান, ইতিহাস এইসব জায়গায় গিয়া পৌঁছায় আর কি। তো আমি জানি না, এক কথা যখন বারবার বলতে থাকেন, একই তর্ক বারবার করতে থাকেন, তাদের কেমন লাগে আমি আসলে জানি না। কিন্তু আমরা না শুনতে শুনতে ক্লান্ত, এবং এটা তো নতুন না, আমরা আসলে গত 50 বছর ধরেই এরকম নানান বিষয় শুনছি, যেগুলো আমি মনে করি যে কোনো একটা জায়গায় না একটা সমাধান হওয়া উচিত, কোনো একটা জায়গায়। এবং যে এটা সমাধান করবে, যে একটু ছাড় দিয়ে হার মেনে নিয়ে ওটা সমাধান করবে, যে ভাই আচ্ছা ঠিক আছে, তো সেই দেখবেন আমি নিশ্চিত ভাবে বললাম যে সে হচ্ছে অনেক বেশি এজ পাবে, তার ভোট একটা ভোট হলো 1% হলো পারবে। কিন্তু আমরা আসলে আপনি তাহলে আগামী নির্বাচনের অনেকটা পরামর্শ দিয়ে দিলেন রাজনৈতিক দলগুলোকে, তারা নিশ্চয়ই এটা ভাববে। জি, আমি তাদেরকে বলি যে তারা বাসায় গিয়ে, তাদের বাসায় তো লোকজন আছে, তো তাদেরকে জিজ্ঞেস করেন, তারাও যখন এই প্রসঙ্গ শুরু হয় তখন দেখবেন যে তারা মোবাইল টিপা শুরু করবে, অন্য কিছু বলবে, অন্য সময় বলবে যে হ্যাঁ তোমারটা দেখেছি খুব ভালো হয়েছে। কারণ এই প্রসঙ্গগুলো না আমাদের মতো দেশের নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, সংবিধান গুরুত্বপূর্ণ, ইতিহাস গুরুত্বপূর্ণ, সব গুরুত্বপূর্ণ। কিন্তু দিনের পর দিন যদি এটা নিয়ে আমরা তর্ক করতে থাকি, আরো দিনের নির্বাচন হবে এই নিয়ে তর্ক করতে থাকি, নিশ্চয়ই দুই পক্ষের পয়েন্ট আছে, সবই পয়েন্ট আছে। কিন্তু এই যে সাধারণ মানুষ, আমাদের যে মানুষ আমরা যারা, আমরা আসলে কি চাই? আমরা তো আইন শৃঙ্খলার উন্নতি চাই। আমরা তো চাই না যে আমি এই যে এখন 12টা বাজে আমি বাসা থেকে বেরোতে গিয়ে আমি ভালো থাকবো, সেটা চাই। আমরা কি চাই? আমরা চাই বাজারে গেলে যেন আমি আমার আর যেন মানে পকেট ভর্তি টাকা নিয়ে যেন ব্যাগ খালি না হয়, বরং মানে খালি পকেটে মানে অর্থাৎ নাগরিক নিরাপত্তার বিষয়টি আসলে আমরা সাধারণ মানুষরা চাই, সেটি সকলেরই, সরকার এবং বিরোধী দলের চিন্তা করা উচিত।